সেনাপ্রধান বুধবার অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো বলেছেন তার কোনোটি কি আপত্তিযোগ্য? ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে থাকতে চাচ্ছেন না এবং তিনি বলেছেন উপদেষ্টাদেরকে তাদেরকেই সরকার গঠন করতে। কিন্তু এই বিএনপির আন্দোলনের চাপেই পদত্যাগের কথা ভেবেছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এমন দাবি জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এমন একটা খবর হাতে আসছে যে এইটা কখনো কল্পনাই করি নেই। বিএনপির চাপেই নাকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে আসছিলেন প্রদর্শক শ্রোতা, এবং তার পদত্যাগের সিদ্ধান্ত যে স্ক্রিপ্টটা সেটাও নাকি লেখা হয়ে গিয়েছিল। অবশেষে তিনি সেই পদত্যাগ থেকে এখন আপাতত সেই কথাগুলো বন্ধ আছে, স্থগিত আছে। তবে নাটকীয়তার চরম উত্তপ্ত হয়ে গেছে। যাই হোক, কিছু ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব এবং বাংলাদেশের সেনা শাসন আসবে কিনা এটাও ভাবা হচ্ছে। আগামী 90 দিনের মধ্যে নির্বাচন হবে, নতুন সরকার একটা গঠন করে নির্বাচন হবে এবং এখানে ডক্টর ইউনূস নাও থাকতে পারে। মানে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম কথাবার্তা আসছে। সেনা শাসন আসতে পারে, বলা যায় না। আসলে মূল ঘটনাটা কি, সামনে কি হতে যাচ্ছে, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এর সত্যতা রয়েছে এমনটা দাবি করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বিবিসির কাছে এমনটা দাবি করেছেন। তার এই দাবির পরিপ্রেক্ষিতে আবার অনেকের মনে প্রশ্ন উঠছে যে বিবিসির মতো গণমাধ্যমে তিনি ঢাকঢোল পিটিয়ে আবার এই দাবি করার পেছনের উদ্দেশ্য কি। অনেকে বলছেন যে এর পিছনের উদ্দেশ্য হচ্ছে সেনাপ্রধান বা সেনাবাহিনীর বিরুদ্ধে তারা ডক্টর ইউনূসের পক্ষে একটি আবেগের জায়গা থেকে ঐকমত্য প্রতিষ্ঠা করতে চায়, সেনাবাহিনীকে অনেকটা চ্যালেঞ্জের মুখে ফেলতে চায়। কেমন সেটি আমি বলছি, যার কিছু নমুনা এর মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে। নাহিদ ইসলাম বিবিসির কাছে বলছে যে প্রধান উপদেষ্টা দেশে যে বর্তমান পরিস্থিতি তাতে করে কাজ করতে পারবেন কিনা শঙ্কা প্রকাশ করেছেন এবং রাজনৈতিক দলগুলো সরকারকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করছে না, তারা দেশের বিভিন্ন ইস্যুতে একটা কমন জায়গায় আসতে পারছে না, এই জন্য তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। সেই জায়গা থেকে তিনি পদত্যাগ করতে চেয়েছেন। ছাত্ররা বুঝিয়েছে, ছাত্র উপদেষ্টারা বুঝিয়েছে না, তার পদত্যাগ করা যাবে না। তারা সময় নিয়েছে শনিবার পর্যন্ত। কারা কারা উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম ছিলেন, মাহফুজ আলম ছিলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছিলেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এখন শনিবার পর্যন্ত তারা কি সময় নিয়েছে? প্রধান উপদেষ্টাকে নাকি বোঝানো হয়েছে যে তারা শনিবারের মধ্যে চেষ্টা করবে জুলাই আন্দোলনের পক্ষে যারা ছিলেন তাদের সব পক্ষকে একটা আমব্রেলার নিচে নিয়ে এসে একটা সমাবেশ করবে, বড় সমাবেশ করবে। সেটি একটা মেসেজ হবে সেনাপ্রধানের বিরুদ্ধে অনেকে বলছেন, এবং একটা সমাবেশ করবে এমনটাও জানা গেছে। এবং সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে নানান জায়গা থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা উঠতে শুরু করেছে এবং কারা করছে সেটি অত স্পষ্ট। যেমন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুকে বৃহস্পতিবার, বলতে গেলে গভীর রাতে। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত, আওয়ামী লীগ দিল্লি এই শব্দগুলো আমরা বাদ দিলাম, বলা হচ্ছে নর্থ জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছেন। এখন নর্থ উত্তর এই সব শব্দের প্রতীকী অর্থ আমরা কি সবাই জানি। যে কুমির ডেকে আনছেন তা আপনাদেরই খাবে, আপনারা তাদের একজন নন, আপনাদের শুধু সাময়িকভাবে কাজে লাগানো হয়েছে। সেনাবাহিনীর বিরুদ্ধে এরই মধ্যে হুঙ্কার ছেড়েছে জুলাই ঐক্য নামে একটি সংগঠন। তারা বৃহস্পতিবার গভীর রাতেই 10:30টার দিকে 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে জুলাই ঐক্য বিনষ্টকারী এবং উপদেষ্টা পরিষদের ভারতীয় দোসরদের অপসারণের দাবিতে। সেখানে তারা কি বলেছে? সেখানে তারা বলছে ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে, আমরা আপনার উপর আস্থা রাখতে চাই, আপনার আশপাশে যারা জুলাইয়ের গাদ্দার আছে তাদেরকে অপসারণ করুন, দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র করতে হবে, প্রশাসন ও গণমাধ্যমে যেসব আওয়ামী লীগের দোষরা আছে তাদেরকে অতি দ্রুত সরিয়ে ব্যবস্থা নিতে হবে, ক্যান্টনমেন্ট থেকে একটি গুলি চালানো হলে আমরা বুক পেতে দেব।
এমন কথাবার্তাও সেখানে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে শনিবার প্রধান উপদেষ্টার কাছ থেকে যে সময় চেয়ে নিয়েছে, যেটা জানতে পেরেছি আমরা, যে বিএনপি সহ সব রাজনৈতিক দলকে জুলাইয়ের আন্দোলনের পক্ষে সব পক্ষকে তারা এক ছাতার নিচে নিয়ে আসবে এবং একটি সমাবেশ করবে। বিএনপি কি তাতে অংশগ্রহণ করবে? বিএনপি তো এরই মধ্যে একটা অবস্থান নিয়ে নিয়েছে। বৃহস্পতিবার তারাও সংবাদ সম্মেলন করে বলেছে যে তাদের যে আগের প্রস্তাব বা এখন যেসব প্রস্তাব তারা দিয়েছে এগুলোর সাথে বা এগুলো মেনে নিতে কোনো প্রকার গড়িমসি করা হলে তারা তাদের সমর্থন এই সরকারের প্রতি রাখবে কিনা তা তারা বিবেচনা করবে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটি সেটি হচ্ছে যে সেনাপ্রধান বুধবার অফিসার্স অ্যাড্রেসে যে কথাগুলো বলেছেন তার কোনোটি কি আপত্তিযোগ্য? তিনি করিডোর নিয়ে কথা বলেছেন, বন্দর নিয়ে কথা বলেছেন, বিদেশি শক্তির কোনো খেলা এখানে খেলতে দেওয়া হবে না। তিনি তার সার্বভৌমত্ব রক্ষার জায়গা থেকে এই কথা তো অবশ্যই বলতে পারেন। অনেকে প্রশ্ন তুলছেন তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পারেন কিনা, নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত সে বিষয়ে কথা বলেছেন। সেনাবাহিনীর তো নির্বাচনে বা রাজনৈতিক প্রক্রিয়ায় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে অনেক বড় একটি পার্ট। সেনাপ্রধান 5 আগস্ট দায়িত্ব তুলে নিয়েছিলেন নিজের কাঁধে, সবাইকে আস্থা রাখার কথা বলেছেন তার প্রতি, তাহলে তারা কেন নির্বাচনে কথা বলবে না? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রিপোর্ট নিয়ে তিনি কথা বলেছেন, সেটি নিয়ে আমি আলাদা একটা কন্টেন্টে কথা বলবো। এবং তিনি মব ভায়োলেন্সের বিরুদ্ধে কথা বলেছেন যে আর কোনো মব ভায়োলেন্স সহ্য করা হবে না। এইগুলো বলাকে তার জন্য অপরাধ? কেন এগুলোকে সরকার তার প্রতিপক্ষ হিসেবে প্রতিপক্ষের জায়গা থেকে এই কথাগুলো এসেছে এমনটা মনে করছে? এবং এটা মনে করে তো আমাদের মনে হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি আরও জটিল করে তোলা হচ্ছে। সেনাবাহিনীকে তো নানানভাবে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়েছে আমরা দেখছি। এখন এই যে কথাবার্তা আসিফ মাহমুদের স্ট্যাটাস কিংবা শনিবার পর্যন্ত সময় নেওয়া প্রধান উপদেষ্টার কাছ থেকে সব রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে সমাবেশ করবে, যেটা শোনা যাচ্ছে। ইসলামী দলগুলো একটা আলাদা বৈঠক করেছে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তাদের নেতৃত্বে আরও কয়েকটি দল বৈঠকে অংশগ্রহণ করেছিল বৃহস্পতিবার রাতে। এই যে জুলাই ঐক্য যে হুঙ্কার ছাড়লো, এই সব কিছু আমাদের কাছে কোনো ভালো ইঙ্গিত প্রকাশ করছে না। সেনাপ্রধান কি বলেছেন যে এই সরকারকে এখনই পদত্যাগ করতে হবে? সেনাপ্রধান কি তার বক্তব্যে কোনো ধরনের ইঙ্গিত দিয়েছেন যে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে? তাহলে সেনাপ্রধানের এই বক্তব্যগুলোকে কেন এত আক্রমণাত্মক হিসেবে ধরছে একটি মহল? মানুষের যে চাওয়া, মানুষের যে প্রত্যাশা এবং অধিকাংশ রাজনৈতিক দল যত দ্রুত নির্বাচন করা যায় তার পক্ষেই তো মত দিয়েছে। তো সেখানে সেনাপ্রধানের বক্তব্য আমরা কিভাবে সাধারণ মানুষ এবং অধিকাংশ রাজনৈতিক দলের বিরুদ্ধে আসছে যে সংকট ঘনীভূত, জাতীয় সরকার গঠনে দৌড়ঝাঁপ। মানবজমিন পত্রিকা একটি অসমর্থিত সূত্র থেকে প্রকাশ করেছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারে থাকতে চাচ্ছেন না এবং তিনি বলেছেন উপদেষ্টাদেরকে তাদেরকেই সরকার গঠন করতে, কিন্তু এই অবস্থায় উপদেষ্টা পরিষদের কেউ দায়িত্ব নিতে চাচ্ছেন না, বরং উপদেষ্টাদের অন্তত 5 থেকে 6 জন তারা নিজেরা পদত্যাগ করার কথা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তারাও অস্বস্তি বোধ করছেন, বিশেষ করে ছাত্রদের যে এনসিপির পক্ষ থেকে সিনিয়র কয়েকজন অত্যন্ত যারা সম্মানিত ব্যক্তি, ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, সালাউদ্দিন আহমেদ, তাদেরকে বিএনপির মুখপাত্র, বিএনপির লোক হিসেবে চিহ্নিত করে তাদের পদত্যাগ চেয়েছেন। তারপরেই তাদের সমর্থনে উপদেষ্টা পরিষদের অন্তত বেশ কয়েকজন তীব্র নিন্দা জানিয়েছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন এবং তারা সরকারে না থাকার ঘোষণা দিয়েছেন। তার মানে এই মুহূর্তে উপদেষ্টা পরিষদও কিন্তু বিভক্ত হয়ে পড়লো এই ছাত্রদের কারণে। অনেকে বলেন ছাত্ররাই ডক্টর ইউনূসকে যেমন ক্ষমতা এনেছে তেমনি খুব দ্রুতই তাকে ডুবাতে শুরু করেছে। এই অবস্থায় এখন যে আলোচনা রাজনীতির অঙ্গনে বিভিন্ন ক্ষমতার নানা কেন্দ্রে, সেখানে বলা হচ্ছে সর্বদলীয় সরকার।
সর্বদলীয় সরকার, সব দল থেকে প্রতিনিধি নিয়ে একটা সরকার গঠন করা এবং নির্বাচন, দ্রুত নির্বাচন করা, এটাই হচ্ছে একমাত্র সমাধান। সেই কথাটাই বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমেই দূরত্ব বাড়ছে। তবে এনসিপির সঙ্গে সম্পর্কের কমতি নেই, সকাল বিকাল দেখা হচ্ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে গত 4 দিনে একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। জামাত ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই তিনি সাড়া দেননি। ওইদিকে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব কমেছে। তারা দুপক্ষই একমত হয়েছে যে তারা সম্মিলিতভাবে এগোবে এবং যাতে নির্বাচন ভেস্তে না যায় এবং নির্বাচনের বাইরে অন্য যে কোনো পরিস্থিতি দেশকে বিপদে ফেলাবে। সুতরাং এই অবস্থায় নিশ্চয়ই দেখেছেন যে সাম্প্রতিক সময় জামাত কিন্তু চুপচাপ আছে। বিএনপি যে লাগাতার আন্দোলন করেছে ইশরাকের শপথকে ইস্যুতে, সেখানে কিন্তু জামাত কিন্তু কোনো পক্ষ নেয়নি। কিন্তু এনসিপি কিন্তু বসে থাকেনি, তারা উল্টা যে নির্বাচন কমিশনে যে চাপ দিয়েছে, যে প্রধান নির্বাচন কমিশনার সহ এর আগের ভিডিওতে বলছিলাম জনাব ইশরাক হোসেন তিনি কিন্তু 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছিলেন এবং তিনি এমনভাবে গেড়ে বসেছেন যে পদত্যাগ করতেই হবে। আর এই ক্ষোভেই নাকি ডক্টর ইউনূস তিনি বলছিলেন যে তোমরা যদি এরকম করো তাহলে আমি ক্ষমতায় থাকতে চাই না। আসলে তিনি ক্ষমতায় থাকবেন কিনা থাকবেন না সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, তিনি যে তাকে যেভাবে নিয়ে আসা হয়েছে। প্রদর্শক শ্রোতা, এখন মূল কথা হচ্ছে যে এই যে সমালোচনা হচ্ছে বা নতুন নতুন খবর আসছে যে নতুন সরকার ডক্টর ইউনূসের পরে অন্তর্বর্তীকালীন সরকার নতুন আরও একটা গঠন হতে পারে এবং হওয়ার পরে হয়তো বা নির্বাচন তারা করে দিবে। এটাও হতে পারে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সব কিছু বাদ দিবেন এবং তিনি সর্বশেষ গিয়ে নিজেই ক্ষমতা নেবেন, নিয়ে সেনা শাসন শুরু করবেন। সেনা শাসন বাংলাদেশের দেশে যদি আসে সেটা কি জাতির জন্য, দেশের জন্য ভালো হবে কিনা, কি মনে হয় আপনাদের? কমেন্টে দ্রুত লেখুন। ধন্যবাদ সকল।